আসসালামু আলাইকুম সবাইকে। ভয় নামের ভালোবাসা গল্পের 18 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। একটি আননোন নাম্বার থেকে এই নিয়ে 3বার ফোন দিচ্ছে সোহার ফোনে। বারবার বিরক্ত হয়ে ফোন কেটে দিচ্ছে সে। এবার আর সহ্য করতে না পেরে সোহা ফোন রিসিভ করলো। সোহা রেগে বলল, দেখছেন না বারবার কল কেটে দিচ্ছি, তবুও কেন কল দিচ্ছেন? কোনো ভদ্রতা নেই নাকি? আইমান হেসে কানের কাছে হাত চেপে বলল, আস্তে চেঁচাও, মনে হচ্ছে কান ফেটে যাবে। সারের মতো চেঁচাচ্ছ কেন শুনি? সোহাকে সার বলায় যেন আরো রেগে গেল। সে দাঁত করিয়ে বলল, অসভ্য, কাকে সার বলছেন শুনি? আইমান হালকা গম্ভীর হয়ে বলল, এখনো কিছু করলামই না, তাতে অসভ্য উপদে দিলেন মিসেস আইমান সর্দার। এই কথায় সাথে সাথে সোহার গা জমে গেল। কোনো সাড়া না পেয়ে আইমান আবারও বলল, কি হয়েছে ম্যাডাম, কোনো সাড়া নেই যে, কথা বলছো না কেন? সোহা এবার একটু স্বাভাবিক হয়ে নম্র কণ্ঠে বলল, আপনি? আইমান বলল, হ্যাঁ আমি। সোহা অনুনয় করে বলল, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি আপনি। আইমান হালকা স্বরে বলল, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। কি করছো, ফ্রি আছো? কিছু কথা ছিল। সোহা ঘাবড়ে না থেকে বলল, কিছু না, আপনি বলুন কি বলতে চান। আইমান সরাসরি জিজ্ঞেস করলো, তুমি কি এই বিয়েতে রাজি? সোহা কিছুটা লজ্জায় হাবুডুবু খাচ্ছিল। কিছুক্ষণ চুপ থাকার পর আইমান আবারও নরম কণ্ঠে বলল, কি হলো সোহা, কথা বলছো না কেন? তোমার কি এই বিয়েতে মত নেই? না থাকলে বলতে পারো নির্ভয়ে। সোহা কণ্ঠে সামান্য লজ্জা নিয়ে বলল, আমার মা বাবার যেখানে পছন্দ আমি সেখানেই রাজি। আইমান মুচকি হেসে বলল, কেন তুমি রাজি নাও? না থাকলে বলো, আমি বিয়ে ভেঙে দিব। সোহা হঠাৎ আটকে উঠলো, তারপর বলল, না। আইমান কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কি না? সোহা লজ্জায় মাখা হাসি নিয়ে বলল, মানে। আইমান আবারও একটু ধীরে বলল, মানে কি? সোহা ছোট কণ্ঠে বলল, মানে আমি এই বিয়েতে রাজি। সোহার এই স্বীকারোক্তিতে আইমান হালকা মৃদু হাসলো আর মনে মনে খুশিতে ভেসে গেল। সোহা আর আইমান আরো বিভিন্ন ধরনের গল্পে মেতে থাকলো। আর এদিকে অন্ধকার রুমে মোনা বসে আছে। চারপাশ নিঃশব্দ, কেবল তার শ্বাসের শব্দ ভেসে আসছে। চুলগুলো উস্কো খুস্কো, চেহারায় মলিন ভাব। 5 দিন ধরে সে শুধু একবেলা খেয়েছে আর একই ঘরে বন্দি থেকেছে। জামা কাপড়গুলো এখন মলিন। আগের মোনা আর এখনকার মোনার মধ্যে যেন আকাশ পাতালের ফারাক। কিছুক্ষণ আগে সকালের খাবার এসে পৌঁছেছে। মোনা হাতে তুলে নিল, তারপর বাইরে দরজা বন্ধ হওয়ার শব্দ শোনা গেল। মুহূর্তে মোনার কানে ছক কষার খেলা শুরু হলো। কিভাবে এখান থেকে বের হওয়া সম্ভব? রাত এক শয়তানি চিন্তা মাথায় ঝলমল করলো। হেসে হেসে মোনা মনে মনে বলল, আমাকে শুধু এখান থেকে বের হতে দাও ধ্রুব। দেখো তোমাদের কি অবস্থা করি। নূরের জন্য এসব করছি না, তোমাদের কখনো সুখী হতে দেব না। রুমের বাইরে গার্ড দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল, কপালে কপালে পাহারা দিচ্ছিল। হঠাৎ ভেতর থেকে মোনার চিৎকার ভেসে উঠলো। একটি দ্রুত রুমের ভিতরে ঢুকলো। দরজা খুলতে হঠাৎ কিছু ভারী আঘাত গার্ডের মাথায় লাগলো। রক্ত ঝরে পড়তে লাগলো। সে মোনার দিকে এগোতে গেলে মোনা আবারও মাথায় আঘাত করলো এবং গার্ডটি সেখানেই সেন্সলেস হয়ে পড়ে গেল। মোনা ধীরে ধীরে ঘর থেকে বের হলো। আশেপাশে চোখ বুলাতে বুলাতে দেখলো কেউ আছে কিনা। দুজন গার্ড দূর থেকে গেট পাহারা দিচ্ছে। মোনা পেছনের দেয়াল টপকে চুপচাপ বাইরে চলে গেল। আর এদিকে দেখতে দেখতে সোহা আর আইমানের বিয়ের দিন চলে এলো। চারিদিকে সাজসজ্জা, আলোয় ঝলমল করছে বাড়ি। আত্মীয় স্বজন আর অতিথিদের আনাগোনায় পুরো পরিবেশ উৎসব মুখর। আজ লাল মেরুন বিয়ের শাড়িতে অপূর্ব সুন্দরী, ভারী গয়নায় যেন সত্যি রাজকন্যা মনে হচ্ছে। নূর নিজেও মেরুন শাড়ি পরে এসেছে। বর্ষা গায়ের রঙে তাকে দেখতে অসাধারণ লাগছে। চারপাশে যারা দেখছে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকছে। অন্যদিকে ছেলেপক্ষ নিয়ে ধ্রুব প্রবেশ করলো। ব্ল্যাক পাঞ্জাবি পরে আজ তাকে আলাদা লাগছে। স্টেজে বিয়ের আসর বসলো। কাজী সাহেব কণ্ঠে উঁচু করে বললেন, আইমান সর্দার, আপনি কি সোহা আক্তারকে স্ত্রী হিসেবে কবুল করেছেন? আইমান জিও কণ্ঠে 3বার উচ্চারণ করলো, কবুল কবুল কবুল। তারপর কাজী সাহেব সোহার দিকে তাকালেন, তারপর বললেন, সোহা আক্তার, আপনি কি আইমান সর্দারকে স্বামী হিসেবে কবুল করছেন? চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। সোহা লজ্জায় মাথা নিচু করে বলল, কবুল কবুল কবুল। মুহূর্তেই পুরো আসরে সবাই একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। কারো হাততালি নয়, বরং আল্লাহর নাম উচ্চারণে পরিবেশটা আরো পবিত্র হয়ে উঠল। খাবার দাবার আয়োজন জমে উঠল। সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত। কেউ নতুন দম্পতিকে আশীর্বাদ করছে, কেউ গান গাইছে। চারিদিকে হাসি আর আনন্দের জোয়ার। আর এদিকে আজ নূর আর ধ্রুবের সুইজারল্যান্ডের যাত্রা শুরু। চৌধুরী বিলায় সবাই উপস্থিত, যেন এক আনন্দময় উৎসব চলছে। চারপাশে হাসি আড্ডা, টিফিন চা, ছোট ছোট আড্ডায় দিনের সব সময় কেটে গেছে। সন্ধ্যা 7টায় তাদের ফ্লাইট থাকলেও আজকের দিনটা যেন কেউ ভুলতে পারছে না। নূরের বাবা মা তাদের বিদায় জানানোর জন্য এসেছে। নূরের মা বাবার চোখে অশ্রু। জাহানারা চৌধুরীর কণ্ঠে দম বন্ধ করার মতো মৃদু দুঃখ। বাকিরা প্রকাশ করেনি দুঃখ, কিন্তু তাদের চোখের কোণে মৃদু হাসির আড়ালে বোঝা যাচ্ছে তারাও বিদায়ের ক্ষণে হৃদয় ভেঙে যাচ্ছে। দিনভর হাসি তামাশার পর অবশেষে নূর আর ধ্রুব একা একা গাড়িতে চড়ে চলে গেল। এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলো। রাস্তার ধারে ধ্রুব শান্তভাবে ড্রাইভ করছে আর নূর জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। মনে মনে নতুন জীবনের শুরু ভাবছে, অথচ বিদায়ের মৃদু কষ্টও অনুভব করছে। চারপাশের আলো, শহরের ধূসর আলো আর সন্ধ্যার শান্তিময় বাতাস যেন তাদের যাত্রাকে একান্ত অনুভূতিময় করে তুলছে। নূর আর ধ্রুব প্লেনে উঠে তাদের সিটে বসলো। তাদের বিপরীত পাশেই চাদর দিয়ে মুখ ঢাকা মোনা বসেছে। মোনা আর চোখে একবার তাদের দিকে তাকালো, কিন্তু প্লেনে বসা ধ্রুব আর নূর কোনোভাবে তাকে দেখতে পেল না। মোনা শয়তানি হাসি দিয়ে মনে মনে বলল, কি ভেবেছো তোমরা, তোমাদের ছেড়ে দিব? কোনোদিনও না। আর এদিকে জুরিখ সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর।
পাহাড় আর হ্রদের মিলনে ঘেরা এই শহরটা যেন একেবারে ছবির মতো সুন্দর। এয়ারপোর্ট থেকে বের হলে চারিদিকে নিখুঁতভাবে সাজানো রাস্তা, দূরের বরফে ঢাকা অল্প স্বল্প পর্বতের সারি, পরিচ্ছন্ন শহরের নিস্তব্ধতা নজর কাড়ে। শহরের মাঝ দিয়ে বয়ে গেছে লিমাট নদী, দুই পাশে রয়েছে পুরনো ইউরোপীয় ধাঁচের স্থাপনা আর আধুনিক কাচের বিল্ডিং এর মিশ্রণ। নূর আর ধ্রুব এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে ধ্রুবের গাড়ি নিয়ে হাজির হলো। কালো রঙের শোভন গাড়িটি তাদের সামনে এসে থামলো। ধ্রুব নিঃশব্দে দরজা খুলে ভিতরে ঢুকলো আর নূরকে ইশারায় উঠতে বলল। নূর এক মুহূর্ত দেরি না করে গাড়িতে উঠে বসলো। গাড়ি ধীরে ধীরে এয়ারপোর্ট এলাকা ছাড়িয়ে শহরের ভেতরে চলতে লাগলো। চলন্ত গাড়ির জানলা দিয়ে নূর তাকিয়ে দেখছিল চারপাশ, পরিচ্ছন্ন রাস্তায় ট্রামের লাইন, দুপাশে সবুজ ঘাস আর সুনিপুণভাবে সাজানো ফুলের টব। কিছুটা দূরে নীলাভ রঙের জরিত্রী চকচক করে উঠছিল সূর্যের আলোয়। শহরটা যেন একেবারে গল্পের বইয়ের পাতার মতো। অবশেষে বেশ কিছুক্ষণ পর গাড়িটি একটি অভিজাত বাসার সামনে গিয়ে থামলো। চারিদিকে নীরব পরিবেশ। ধ্রুব গাড়ি থেকে নেমে নূরের দিকে তাকিয়ে নামার ইশারা করলো। নূর নিঃশব্দে গাড়ি থেকে নেমে তার পিছু নিল। ধ্রুব আর নূর ভেতরে ঢুকতে একে একে সব গার্ড সম্মানের সাথে ধ্রুবকে সালাম জানালো। ধ্রুব গম্ভীর ভঙ্গিতে মাথা নেড়ে প্রত্যেকের সালামের জবাব দিয়ে এগিয়ে যাচ্ছিল। নূর অবাক হয়ে চারপাশ দেখছিল, এত লোক কেন এখানে, সেটা তার মাথায় আসছিল না। কিন্তু সে কোনো প্রশ্ন করলো না, চুপচাপ ধ্রুবের পাশে হাঁটতে হাঁটতে বাড়ির ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকে নূরের চোখ আটকে গেল আসবাবপত্রের দিকে। প্রতিটা জিনিস পরিপাটি, রাজকীয়ভাবে সাজানো। পরিপাটি আর রাজকীয় পরিবেশ যেন পুরো ঘরটিকে অন্যরকম এক সৌন্দর্যে ভরিয়ে রেখেছে। চকচকে কাঠের ফার্নিচার, ঝুলন্ত ক্রিস্টালের ঝরবাতি আর দেয়ালে ঝুলানো দামি আর্ট পিস যেন এক রাজপ্রাসাদের আবহ তৈরি করছে। ধ্রুব একটি কথাও না বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নূরও তার পিছু নিয়ে উপরে গেল। ধ্রুব সরাসরি তার রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। নূরও পা বাড়ালো ভিতরে। রুমের ভেতরে ঢুকে নূর আবারও হতভম্ব। বিশাল প্রশস্ত রুম, এক পাশে নরম কার্পেট, অপর পাশে কাঁচের জানলা দিয়ে শহরের আলোয় ঝলক দেখা যাচ্ছে। সবকিছু এত নিখুঁত, এত রাজকীয়, যেন নূরের মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে। অবাক দৃষ্টিতে ধ্রুবর দিকে তাকিয়ে নূর ধীরে ধীরে বলে উঠল, এটা কি আপনার বাসা? ধ্রুব কপাল কুঁচকে গম্ভীর স্বরে উত্তর দিল, না, বিয়ের পর শ্বশুরমশাই যৌতুক হিসেবে দিয়েছে। ধ্রুবের কথা শুনে নূর থতমত খেয়ে গেল। কিছুটা অবিশ্বাস আর কৌতূহল ভর করলো তার মুখে। আবার সাহস সঞ্চয় করে ধ্রুবের হাত আলতোভাবে নাড়িয়ে বলল, কি হলো, বলুন না। ধ্রুব স্থির দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে উত্তর দিল, এটা আমার আগেরই বাসা, আমি 4 বছর এখানেই ছিলাম। ধ্রুবের কথা শুনে নূরের মুখে হাসি ফুটলো। খুশিতে তার চোখ যেন আরো জলজল হয়ে উঠল। সে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এখানের পরিবেশটা অনেক সুন্দর। আসার সময় পাশে একটা সুন্দর পার্ক দেখেছি, ওখানে আমাকে নিয়ে যাবেন? ধ্রুব হালকা মুচকি হেসে মাথা নেড়ে বলল, ঠিক আছে, নিয়ে যাব, তবে সবার আগে তুই ফ্রেশ হয়ে নে। নূর তার কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। ধ্রুব তখন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর পকেট থেকে মোবাইল বের করে ধীরে ধীরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রাতের শহরটা আলোয় ঝলমল করছিল। দূরে আল্পসের কালো ছায়া ভেসে উঠছিল। কানে নিয়ে ধ্রুব কারো নাম্বারে কল দিল। তার মুখ গম্ভীর, কণ্ঠ নিচু, একেবারে অন্যরকম একটা আবহ তৈরি হলো সেখানে। আর এদিকে রকিং চেয়ারে বসে অন্ধকার ঘরের কোণে ধীরে ধীরে দুলছিল লুইস। রুমটা ঘন অন্ধকারে ডুবে আছে। শুধু জানালার ফাঁক গলে আসা হালকা চাঁদের আলো তার মুখের এক পাশে পড়ে অদ্ভুত রকম ভয়ঙ্কর ছায়া তৈরি করেছে। তার চোখের অশুভ আগুন জ্বলছে। মাথার ভেতর শুধু একটাই চিন্তা, ধ্রুবকে কিভাবে শেষ করা যায়। ঠিক সেই সময় দরজার কড়া নাড়ার শব্দ ভেসে এলো। কিছুক্ষণ নীরবতা, তারপর ধীরে ধীরে দরজা খুলে এক সহকারী ভিতরে প্রবেশ করলো। ভয়ে কাঁপা কণ্ঠে বলল, স্যার, একটা খবর আছে। লুইস মাথা ঘুরিয়ে ঘুরিয়ে সহকারীর দিকে তাকালো। তার কণ্ঠ ভারী আর শীতল। তারপর বলল, কি খবর বল। সহকারী নিচু স্বরে বলল, স্যার, ধ্রুব চৌধুরী আবারও ফিরে এসেছে। লুইস হঠাৎ করে এর আগে চেয়ার থামিয়ে দিল। গলায় গর্জন তুলে বলল, এটা ভালো খবর। সহকারী তুতলাতে তুতলাতে বলল, স্যার, এবার ধ্রুব চৌধুরীর ওয়াইফকেও সাথে নিয়ে এসেছে। এই খবর শুনে লুইসের ঠোঁটে ধীরে ধীরে ভয়ঙ্কর এক হাসি ফুটলো। তার চোখে রক্তলাল দৃষ্টি যেন চলে উঠল। ধীরে ধীরে ফিসফিস করে বলল, দেখ ধ্রুব, তোর দুর্বলতা এবার তুই নিজে নিয়ে এসেছিস। আমি তোকে একবার এমন জায়গায় ঘাত করব যে তুই ভাবতেই পারবি না। ওটা আরো ভারী নীরবতায় ঢেকে গেল। শুধু রকিং চেয়ারের টিকটিক শব্দ অন্ধকারের ভেতর প্রতিধ্বনির মতো বাজতে থাকলো, যেন আসন্ন বিপদের আগাম সংকেত। আর এদিকে নূর চোখ খুলে ঘুমের ঢেউ আঁকড়ে ধরার চেষ্টা করলো। রুমে নীরবতা, কিন্তু ধ্রুবের কোনো শব্দ নেই, না শুয়ে আছে না পাশেই। সে প্রথমে কিছুটা অবাক হলো, তারপর নীরবে উঠলো। রুমের জানলা দিয়ে হালকা সূর্যের আলো ঢুকছে। কার্পেটের উপর হালকা ছায়া পড়েছে। নূর স্লিপার পরে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামলো। প্রথমে লিভিং রুমে পা রাখতেই চোখে পড়লো সকালের আলো কাচের জানলা দিয়ে ভেতরে ঢুকে পুরো রুমকে সোনালী আভায় ভরিয়ে দিয়েছে। সোফার উপরে হালকা কুশন, পাশে চকচকে কাঠের টেবিলের উপর রাখা তাজা ফুলের ফুলদানি, জানালার বাইরে লিমাট নদীর নীলাভ প্রতিফলন, সবকিছু এক অদ্ভুত শান্তি ছড়াচ্ছে। রান্নাঘরের দিকে হাঁটতে হাঁটতে নূর দেখলো প্রতিটি জিনিস নিখুঁতভাবে সাজানো। স্টেইনলেস স্টিলের কুকওয়্যার ঝকঝক করছে। কাউন্টারগুলো পরিষ্কার এবং উজ্জ্বল। জানালার বাইরে সূর্যের আলো পরে গ্লাসের পরে ছোট ছোট রঙিন প্রতিফলন তৈরি করেছে। লিভিং রুম থেকে ডাইনিং এরিয়া, তারপর কিচেন আর ছোট বারান্দা। নূর একে একে সব জায়গায় ঘুরে দেখলো। বাইরে শহরের রাস্তা, ট্রামের লাইন, দূরে বরফ ঢাকা আল্প, সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। ঘরের মধ্যে নীরবতা, বাইরে শহরের শান্তি আর ভেতরের সূক্ষ্ম সৌন্দর্য, সব মিলিয়ে যেন পুরো বাসা একটা ছবির মতো, যা দেখলেই চোখ ভরে যায়। নূর স্থির দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে, এত নিখুঁত সবকিছু। ধ্রুব এখানে কতটা সময় কাটিয়েছে, ভাবতেই কেমন একটা শান্তি লাগে। ধীরে ধীরে নূর ধ্রুবের জিম রুমের দরজার দিকে এগোলো। দরজায় হালকা চাপ দিয়ে শুনতে পেল ধ্রুবের ভারী শ্বাস, দমের সঙ্গে দম আর হালকা লোহার যন্ত্রের শব্দ। নূরের কণ্ঠে এক অজানা উচ্ছ্বাস,
নিঃশ্বাস এখানেই তো আছে। চুপচাপ সে দরজা খুলে ভেতরে ঢুকলো। ভেতরে ধ্রুব তার পুরো শক্তি খরচ করে ওজন তুলছে, হাতে পায়ের টান, শরীরের ছায়া কাচের দেয়ালের উপর পড়ছে। নূরের চোখে মুগ্ধতার ছায়া, মনে মনে ভাবলো কত কঠোর পরিশ্রম। ধ্রুব হঠাৎ যন্ত্র থামিয়ে হাত কাঁপালো, ধীরে ধীরে নূরের দিকে তাকালো। তার চোখে খুশি আর হালকা কৌতূহল মিশিয়ে আছে। নূরকে দেখে ধ্রুব হাঁটতে হাঁটতে এগিয়ে এলো। এক মুহূর্ত না হারিয়ে সে নূরের দিকে ঝুঁকলো, হাত দিয়ে নূরের কোমর জড়িয়ে ধরে কুলে তুলে নিল। নূর হঠাৎ চমকে গেল, কিন্তু তার ভয় মিশ্রিত উত্তেজনার সঙ্গে থাকলেও ধ্রুবের দৃঢ় হাতের আরাম অনুভব করলো। ধ্রুব ধীরে ধীরে নূরকে পাশের টেবিলের উপর বসিয়ে দিল। নূরের চোখে মুগ্ধতা আর ধ্রুবের মুখে হালকা মুচকি হাসি। টেবিলের চারপাশে হালকা সূর্যের আলো পড়েছে। জিমের সরঞ্জামগুলো আর কাচের জানলার প্রতিফলন সব মিলিয়ে একটি নীরব অন্তর্নিহিত রোমান্সের আবহ তৈরি করেছে। নূর ধ্রুবের কোলে বসে রোমান্টিক মুহূর্তটা যেন থমকে গেছে। ধ্রুব ধীরে ধীরে নূরের দিকে তাকালো, চোখে সেই গভীর শান্তি, আর নূরের হৃদয়ে অজান্তে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। নূর লাজুক হেসে ধীরে ধীরে ধ্রুবের হাত ধরে হাতটা তার নিজের হাতে নিয়ে রাখলো। ধ্রুব হালকা মুচকি হাসি দিল, তারপর নূরের চুলের দিকে হাত বুলিয়ে নরম কণ্ঠে বলল, তুই জানিস তো তোর কাছাকাছি থাকা কতটা শান্তি দেয়। নূর মাথা হেলিয়ে হাসলো। ধ্রুব আবারও বলল, আমি শুধু চাই সবসময় তোর পাশে থাকবো। ধ্রুব হঠাৎ নূরের গালের কাছে হালকা চুম্বন দিল, নরম কোমল কিন্তু হৃদয়ে গভীর ছাপ রেখে যায়। নূরের চোখ বন্ধ হয়ে গেল, তার শরীর অচেতনভাবে ধ্রুবের কোলে আরাম পেল। কেবল তাদের নিঃশ্বাস আর বাইরের সূর্যের হালকা আলো সবকিছু যেন এক নিখুঁত রোমান্টিক চিত্রপট তৈরি করেছে। তো ধন্যবাদ সবাইকে। আজকে 2টা পার্টই দিলাম। তো আমার পরীক্ষার জন্য 2টা করে পার্ট দিচ্ছি, ইনশাল্লাহ শেষ হওয়ার পরে 3টা বা আরো বেশি দেওয়ার চেষ্টা করব। তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।